হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথ সেন্টারে। আমি প্রণীতা। তো আজকে আমরা যে টপিকটার উপরে ক্লাস করব সেটা হচ্ছে WBCS স্ক্যানার বইটা থেকে WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কিছু ম্যাথের কোশ্চেন সলভ করব। তো তোমরা যারা যারা WBCS এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো তোমরা ক্লাস স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা করতে থাকো। আর যারা নতুন এই চ্যানেলে এলে তারা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করো। ক্লাসটা করার পর যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। বলছে A can do a piece of work in 10 days, B can do the same work in 20 days. With the help of C, they finish the work in 5 days. How many days will it take for C alone to finish the work? ঠিক আছে, কি বলছে যে A একটা কাজ করতে পারে তোমার 10 ডেজে, একটা কাজ 10 ডেজে করতে পারে, আর ওই কাজটাই বি যখন করছে তখন 20 ডেজ টাইম নিচ্ছে। বলছে উইথ দ্য হেল্প অফ সি এর হেল্পে কি বলছে তারা কাজটা 5 দিনে কমপ্লিট করতে পারে, মানে 3 জনে যখন কাজটা করছে। বলছে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর সি অ্যালোন টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে সি একা যদি কাজটা করে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক খুব সিম্পল একটা অঙ্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস করানোর সময় আমি তোমাদের করিয়েছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো আমি একটাই ফর্মুলা অ্যাপ্লাই করে করিয়েছি। সেটা কি, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি। পুরো চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম সমস্ত চ্যাপ্টারই আমরা তোমার এফিসিয়েন্সি নিয়ে করিয়েছি, তাই তো। তো এই এফিসিয়েন্সি জিনিসটা কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে কি যে ইউনিট টাইমের মধ্যে, মানে 1 ঘন্টা বা 1 মিনিটের মধ্যে কে কতটা কাজ করতে পারছে সেটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। তো কতক্ষণ ধরে একজন কাজ করছে বা একটা মেশিন কাজ করছে এবং কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে সেই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো, তাই তো। তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নেবো। এখানে দেখো এ একটা কাজ করছে তোমার 10 ডেজে। তো এখানে লিখে নাও এ, বি আর ওরা একবার 3 জনে মিলে একসাথে কাজ করছে, তাই তো। তো সেটা কি এ প্লাস বি প্লাস সি। তো ফার্স্ট হয়ে যাচ্ছে টাইমগুলো লিখে নাও। এ হচ্ছে কি যে 10 ডেজে কমপ্লিট করছে, বি ওই কাজটা 20 ডেজে কমপ্লিট করছে, আর 3 জনে মিলে যখন একসাথে কাজ করছে তখন কাজটা ওরা 5 ডেজে কমপ্লিট করছে। তো আমি কি বললাম, প্রথমেই তোমাদেরকে টোটাল ওয়ার্কটা বের করে নিতে হবে। আর টোটাল ওয়ার্কটা বের করার জন্য টাইম যেগুলো থাকবে সেইগুলোর লসাগু বা এলসিএম আমাদেরকে করে নিতে হবে, তাহলেই আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। তার মানে 10, 20 আর 5-এর লসাগু কত, 20। তাহলে 20 ইউনিট হয়ে যাচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এইভাবে ধরেই কিন্তু আমরা অঙ্কের ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো টোটাল ওয়ার্ক যদি 20 হয় তাহলে এফিসিয়েন্সিটা বের করতে হবে। এফিসিয়েন্সি বের করার জন্য কি টোটাল ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এফিসিয়েন্সি এখানে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি 1, এবং 3 জনে যখন একসাথে কাজ করছে সেই এফিসিয়েন্সিটা 4 হয়ে যাচ্ছে। এফিসিয়েন্সি মানে এক্ষুনি কি বললাম, 1 ঘন্টা বা 1 ইউনিট টাইমের মধ্যে কতটা কাজ করতে পারছে। তার মানে এ হয়ে যাচ্ছে, এখানে ডেজ দিয়েছে, তাহলে এ হচ্ছে একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, আর 3 জনে মিলে যখন একসাথে কাজ করছে তখন ওরা একদিনে 4 ইউনিট কাজ করছে, যেখানে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 20 ইউনিট। এবারে তোমাকে এখানে বার করতে দিয়েছে যে সি একা কাজ করলে পুরো কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে, তাই তো। তাহলে তার মানে কি সি এর এফিসিয়েন্সিটা লাগবে। দেখো এখানে আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইম বের করতে গেলে ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তার মানে সি এর এফিসিয়েন্সিটা লাগবে, কারণ টোটাল ওয়ার্ক আমাদের জানা আছে 20 ইউনিট কাজ সি করবে। তাহলে দেখো এখানে এ আর বি এর এফিসিয়েন্সিটা কত হচ্ছে, এ আর বি এর এফিসিয়েন্সি 2 + 1 3, আর 3 জনে মিলে একসাথে কাজ করলে 4 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। তাহলে সি এর এফিসিয়েন্সি বের করার জন্য 3 জনের এফিসিয়েন্সির থেকে এ আর বিটা মাইনাস করলেই সি পেয়ে যাব। দেন 4 - 3 1 হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি। তার মানে কি সি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। এবারে টোটাল ওকে কত ইউনিট কাজ করতে হবে, 20 ইউনিট কাজ। তাহলে 20 ইউনিট কাজ করতেও কতদিন সময় নেবে, টোটাল ওয়ার্কে সি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলাম, দেন 20 ডেজ টাইম নেবে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে যে দেয়ার আর 100 কোশ্চেন্স ইন এ কোশ্চেন পেপার, ইচ ক্যারিং 2 marks, বাট দেয়ার ইজ এ নেগেটিভ মার্কিং। 1 mark is deducted for each question answered incorrectly. A student answering all the questions got 80 marks. The number of questions correctly answered by him. তো খুব ভালো অঙ্ক, বোঝার চেষ্টা করো অঙ্কটা কি বলেছে। বলছে যে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স কতগুলো ছিল, 100, ঠিক আছে। টোটাল কোশ্চেন
কত ছিল 100খানা টোটাল কোশ্চেন ছিল। বলছে যে যদি রাইট হয়, একটা কোশ্চেন রাইট হলে সেখানে 2 মার্কস পাবে, এবং একটা কোশ্চেন যদি ভুল হয় সেখানে নেগেটিভ মার্কিং 1 চলে যাবে, -1, আর এখানে হয়ে যাচ্ছে +2 পাওয়া যাবে। ওকে, বলছে যে একজন স্টুডেন্ট সবকটা কোশ্চেনেরই অ্যান্সার করেছে কিন্তু পেয়েছে কত 80 মার্কস পেয়েছে। ওকে, তো বলছে যে নাম্বার অফ কোশ্চেন্স কারেক্টলি অ্যান্সার্ড বাই হিম, তাহলে কতগুলো ও রাইট কোশ্চেন করেছিল সেটা আমাদের বার করতে দিয়েছে। দেখো এখানে কি বলে দিয়েছে যে যদি একটা কোশ্চেন ঠিক হয় তাহলে 2 মার্কস পাওয়া যায়। এবারে কি ও সবকটা কোশ্চেনেরই অ্যান্সার করেছে, তাহলে যদি ওর সবকটাই রাইট হতো তাহলে ও অ্যাকচুয়ালি সেখানে কত নাম্বার পেত, 100 × 2 200 মার্কস পেত যদি ওর সবকটা রাইট হতো, কিন্তু পেয়েছে কত 80 মার্কস পেয়েছে, তাই তো? তাহলে কত নাম্বার ও পায়নি, 120 মার্কস ও পেল না, তাই তো? 120 নাম্বার কিন্তু ও পায়নি। এবারে দেখো যে যদি একটা কোশ্চেন ভুল হয় তাহলে কত মার্কস চলে যায়, একটা কোশ্চেন ভুল হলে কত মার্কস যায়। দেখো একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে 2 তো সেখানে পাচ্ছেই না, তাই না? যেখানে একটা কোশ্চেন রাইট হলে 2 মার্ক, সেটা তো ও পাবেই না, তার সাথে আবার ভুল হওয়ার জন্য আরও 1 চলে যাবে, তাই তো? তার মানে 2 + 1 হয়ে যাচ্ছে তোমার 3, তার মানে একটা কোশ্চেন যদি ভুল হয় সেখানে 3 মার্কস কাটা চলে যায়, তাই তো? তাহলে 3 মার্কস ডিডাক্টেড ফর 1 কোশ্চেন, বুঝতে পারলে? 3 মার্কস চলে যায় একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে। এখানে কি বলেছে কত নাম্বার ওর চলে গেছে, 120 নাম্বার ওর চলে গেছে, তাহলে 3 মার্কস যদি ওর একটা কোশ্চেনের জন্য যায় তাহলে 120 মার্কস ওর ডিডাক্ট হয়েছে কতগুলো কোশ্চেন ভুল হওয়ার জন্য, 120/3, তাই তো 40, তার মানে 40টা কোশ্চেন ও ভুল করেছিল, 40টা কোশ্চেন ভুল করেছিল। এখানে তোমাকে জানতে চেয়েছে দ্য নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি, কতগুলো অ্যান্সার ও কারেক্ট করেছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে তোমার 100, যার মধ্যে ও 40টা ভুল করেছে, তার মানে কত 60, তাহলে 60খানা কোশ্চেন ও কারেক্টলি অ্যান্সার করেছে, দেন এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, অ্যালজেব্রার কোশ্চেন দিয়েছে, বলছে যে 3x + 1/x = 5, ঠিক আছে? 3x + 1/x = যদি তোমার 5 হয়, তোমাকে এখানে বার করতে দিয়েছে 27x³ + 1/x³ = কত হবে, তাই তো? তো দেখো 3x + 1/x = 5, ঠিক আছে? তাহলে এইটা কত, দেখো এখানে আমাদের যেটা লাগবে ফর্মুলাটা, তো আগে আমি এটা করে নিই। দেখো 27x³ মানে কি, এখানে 3x তার হোল কিউব, তাই তো, প্লাস 1/x তার হোল কিউব। ওকে, তো দেখো তুমি যদি এইটাকে a আর এটাকে b ধরে নাও তাহলে আমরা এখান থেকে কি ফর্মুলা পাবো, a³ + b³ এর ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তো a³ + b³ এর ফর্মুলা কি, a + b তার হোল কিউব -3ab × a + b, a³ + b³ এর ফর্মুলা a + b এর হোল কিউব -3ab × a + b। ওকে, তো এইটাকে যদি আমরা a ধরে নিই, এই পার্টটাকে যদি a এবং এই পার্টটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে এখানেও তাই, এইটা প্লাস এইটা তার হোল কিউব, a + b তার হোল কিউব, মানে তোমার 3x + 1/x তার হোল কিউব -3a × b, তাই তো? তাহলে a মানে কি, a মানে হয়ে যাচ্ছে আমাদের 3x, আর b মানে হয়ে যাচ্ছে 1/x ইন্টু তোমার আবার a + b, মানে 3x + 1/x। এবারে 3x + 1/x মানে 5, তাহলে 5 এর কিউব, তো 5 এর কিউব মানে 125, x কেটে গেল, এখানে কত হয়ে যাচ্ছে -9 ইন্টু এইটা মানে কত হয়ে যাচ্ছে তোমার 5, তাই তো? তো কত হয়ে যাচ্ছে তোমার 125 - 45, 125 - 45, তো কত হয়ে যাচ্ছে 80 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 80 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দেন এখানে অপশান সি হয়ে গেল অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। কি বলছে, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 10%. If he had sold it for ₹40 more, he would have gained 10% the cost price of the article. কি বলছে যে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল ও সেল করেছে কত 10% লসে, লস অফ 10% লসে বিক্রি করেছে, তাই তো? তাহলে কস্ট প্রাইস ধরো এখানে যদি হয় তাহলে কস্ট প্রাইসের থেকে কমে ও বিক্রি করেছে, ঠিক আছে? কস্ট প্রাইসের থেকে কমে ও বিক্রি করেছে, তখনই তো লস হয় যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কম হয়। বলছে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর ₹40 মোর, যা সেল করেছে ও যদি তার থেকে আরও 40 টাকা বেশিতে সেল করতো
40 টাকা বেশিতে যদি সেল করতো তখন ও বলেছে গেন করতো 40%। এবারে গেন মানে কি, গেন মানে হয়ে যাচ্ছে সেখানে তোমার, এটাকে যদি আমি SP1 বলি আর এটাকে SP2 বলি, তাহলে গেন কখন হবে, যখন তোমার সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হবে, তাই তো। তা কী বলেছে, 10% ও গেন করতো, এখানে লস আর এখানে তোমার প্রফিট হয়েছে। ওকে, এইটা হয়ে যাচ্ছে তোমার 10% এবং এটাও কিন্তু, এটা হচ্ছে -10% যেহেতু লস হয়েছে, এটা হয়ে যাচ্ছে +10%। তাহলে বলেছে সিপি কত। তো দেখো মাইনাস সিপি তোমার মাঝখানে আছে -10% আর এদিকে হয়ে যাচ্ছে +10%, তার মানে এই CP1 আর CP2 এই দুটোর মধ্যে তোমার ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 20%, তাই তো। তাহলে এই যে তোমার 20%, এটা মানেই তো 40 রুপিস বলে দিয়েছে না, বলেছে কি যদি আরও 40 টাকা বেশিতে বিক্রি করতো, তার মানে SP1 যেটা ছিল সেটার থেকে যদি আরও 40 টাকা বেশিতে বিক্রি করতো, মানে SP2 যেটা, সেটা যদি SP1-এর থেকে আরও 40 টাকা বেশি হতো, তাহলে তোমার 10% আরও গেন করতো, তাই তো। তার মানে এই দিকে 10% আর এদিকে 10%, টোটাল তোমার 20%। তাহলে 20% মানে যদি 40 হয়, আমাদেরকে বের করতে হবে সিপি কত। তাহলে সিপি কত, সিপিটাকে তুমি 100 ধরে নাও, সিপিটা মাঝখানে আছে মানে কি, সেটাকে তুমি 100 ধরে নিয়ে ক্যালকুলেট করতে পারো। তো 20% মানে যদি তোমার 40 হয়, তাহলে তোমার 100% বা 100 মানে কত হয়ে যাবে এখানে 200, ঠিক আছে। তাহলে 200 টাকা হয়ে যাচ্ছে আমাদের সিপি, দেন এখানে অপশান বি হয়ে গেল অ্যান্সার। দেখো 100 কেন ধরলাম, তোমার সিপি 100 বলেই না, তুমি যদি পার্সেন্টেজ নাও করো, পার্সেন্টেজ যদি নাও করো, তাহলেও দেখো তোমার কি হবে, সিপিটা তুমি 100 যদি ধরে নাও, তাহলে এখানে SP1টা তোমার 10% লসে করেছে, তার মানে হয়ে যাচ্ছে এখানে 90-এ বিক্রি করেছে, আর এটা 10% গেনে বিক্রি করেছে, তার মানে 110-এ বিক্রি করেছে। তাহলে এই 90 আর 110-এর মধ্যে তোমার পার্থক্য কত, 20, তাহলে 20 মানেই হয়ে যাচ্ছে তোমার 40, তাহলে 1 মানে হয়ে যাচ্ছে 2, দেন তুমি সিপি করে দিয়েছো 100, তাহলে 100 মানে কত হয়ে যাবে 200, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, যেভাবে খুশি তোমরা করতে পারো, কিন্তু এক্সরে করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, দারুণ অঙ্ক। বলছে যে এ সাম অফ মানি কেপ্ট ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্টস টু ₹1240 ইন 4 years অ্যান্ড 1600 ইন 10 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম। ঠিক আছে, তাহলে কি বলছে যে কিছু টাকা ব্যাংকে রাখা হয়েছে, যেটা হয়ে যাচ্ছে 4 বছরে অ্যামাউন্ট হয়ে গেছে এত। ঠিক আছে, এখানে আমরা লিখবো অ্যামাউন্ট আর এখানে হয়ে যাচ্ছে ইয়ার। ওকে, তো 4 ইয়ার্সে প্রিন্সিপাল কত আমরা জানি না, সাম কত সেটা কিন্তু আমাদের অজানা আছে। ঠিক আছে, তাহলে 4 ইয়ার্সে অ্যামাউন্ট হয়ে গেছে তোমার 1240। ওকে, তো আবার বলছে যে 10 ইয়ার্সে ওইটা কত হয়ে গেছে তোমার 1610, তাহলে সাম কত বের করতে দিয়েছে। তো দেখো 4 ইয়ার্স থেকে 10 ইয়ার্স, তার মানে আরও কতটা এক্সট্রা গেছে, 6 ইয়ার্স এক্সট্রা গেছে, আর এদিকে তোমার 1240 থেকে 1600, তো 1240 থেকে 1600 মানে 1600 থেকে 1240 ছিল, সেখান থেকে 1600 হয়ে গেছে, তাই তো। তাহলে এখানে তোমার অ্যামাউন্টটা কত বের করে নাও, 360, তাই তো, 360। তার মানে কি 6 বছরে আরও তোমার এই যে 6 বছরে তোমার 360 টাকা বেশি হয়েছে, তাই তো। তাহলে 6 ইয়ার্সে হয়ে গেছে 360 টাকা, তার মানে এই যে 360 টাকা, এটা কি এটাই হয়ে যাচ্ছে তোমার ইন্টারেস্ট। ক বছরের ইন্টারেস্ট, 6 বছরের ইন্টারেস্ট, তাই তো। তাহলে 6 ইয়ার্সে যদি তোমার 360 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে 1 ইয়ারে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 60 টাকা। তো তুমি যে কোনো একটা বের করে নাও, তাহলে 4 ইয়ার্সে কত ইন্টারেস্ট হয় তুমি বের করে নাও। তো 4 ইয়ার্সে ইন্টারেস্ট কত হবে তোমার 240 টাকা হয়ে যাচ্ছে 4 ইয়ার্সের ইন্টারেস্ট। আমাদেরকে প্রিন্সিপাল বের করতে দিয়েছে, তাহলে দেখো 4 ইয়ার্সের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তোমার 1240, আবার 4 ইয়ার্সের ইন্টারেস্ট সুদটা তুমি কত পেয়ে গেছো 240, তাই তো, সুদটা 240 পেয়ে গেছো। তাহলে এখান থেকে সাম আমরা ইজিলি পেয়ে যাবো না। সাম কি, সাম হয়ে যাচ্ছে তুমি অ্যামাউন্ট থেকে যদি সুদ আসল থেকে যদি তুমি সুদটা বাদ দিয়ে দাও, তাহলেই তুমি আসল পেয়ে যাবে। অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট আমরা মাইনাস করব, তাহলেই আমরা পেয়ে যাব। তো কত হয়ে যাবে 1000 টাকা, তো 1000 টাকা হয়ে যাচ্ছে সাম, দেন এখানে অপশান এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে প্রিলিমসে কিন্তু খুব ইজি লেভেলেরই কোশ্চেন আসে। ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলছে যে ইফ 3 ম্যাঙ্গোস আর সোল্ড ফর দ্য কস্ট প্রাইস অফ 4 দ্য প্রফিট ইজ। বলছে যে 3টে ম্যাঙ্গো সোল্ড করা হয়েছে তোমার 4টে ম্যাঙ্গোর যা কস্ট প্রাইস সেই প্রাইসে, তাহলে প্রফিট কত। ওকে, তো তুমি ধরে নাও যে প্রত্যেকটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস হয়ে যাচ্ছে ₹1। সিপি অফ লেট, এইভাবে লিখবে যে লেট সিপি অফ ইচ ম্যাঙ্গো ইকুয়াল টু ₹1।
ঠিক আছে, প্রত্যেকটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 1 টাকা করে, তুমি ধরে নাও। এখানে কি বলেছে, ইফ 3 ম্যাঙ্গোস আর সোল্ড, 3খানা ম্যাঙ্গো ও সোল্ড করেছে, তো এখানে কস্ট প্রাইস কত, 4 টাকার যা কস্ট প্রাইস সেটাতে। তো 3খানা ম্যাঙ্গো যখন সেল করেছে, তাহলে 3টে ম্যাঙ্গোর তোমার প্রাইস কত হয়ে যাবে, 3 টাকা হয়ে যাবে। তো ও সেল করেছে কতগুলো, 3খানা ম্যাঙ্গো ও সেল করেছে, তাই তো, তাহলে 3খানা ম্যাঙ্গোই ও কিনেছিল, যতগুলো ও সেল করেছে ততগুলো ম্যাঙ্গোই ও কিনেছিল, তাহলে কস্ট প্রাইসটা কত হবে বের করে নাও। তাহলে 3খানা ম্যাঙ্গোর কস্ট প্রাইস হয়ে যাবে তোমার 3 টাকা। এবারে ও সেল করেছে যেটা, সেটা কি বলেছে, কস্ট প্রাইস অফ 4, 4খানার দাম যা সেই প্রাইসটাতে ও সেল করেছে, তাই তো। তাহলে একটা ম্যাঙ্গোর প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে তোমার 4টে ম্যাঙ্গোর কস্ট প্রাইস 4 টাকা হবে। তাহলে 3খানা ম্যাঙ্গো কিন্তু ও সেল করেছে ₹4, ঠিক আছে। তাহলে 3খানা ম্যাঙ্গো ও কস্ট প্রাইস 3 টাকাতে কিনেছে, বাট 3খানা ম্যাঙ্গো ও সেল করেছে 4 টাকাতে। তাহলে এখান থেকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে প্রফিটটা কত হয়ে গেছে, 1 টাকা কিন্তু প্রফিট হয়ে গেছে। তোমাকে প্রফিট পার্সেন্ট বের করতে দিয়েছে, তাহলে প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট 1, সিপি কত, সিপি হয়ে যাচ্ছে 3 ইন্টু 100, তো 33.13% হয়ে যাচ্ছে অ্যান্সার। 33.13% হয়ে যাচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটা এইভাবে করলাম। এই অঙ্কটা এভাবে ছাড়াও আরেক রকমভাবে করা যায়, খুব সিম্পল। দেখে নাও কি বলেছে, যে ইফ 3 ম্যাঙ্গোজ আর সোল্ড ফর দ্য কস্ট প্রাইস অফ 4 ম্যাঙ্গোজ, 3খানা ম্যাঙ্গো সেল করেছে কস্ট প্রাইস 4খানা ম্যাঙ্গোতে, ঠিক আছে। তার মানে জাস্ট এইভাবে লিখবে যে এসপি অফ 3 ম্যাঙ্গোস, এটা আমি সেকেন্ড প্রসেস দেখাচ্ছি, ওকে, সেকেন্ড প্রসেস দেখাচ্ছি। তাহলে এসপি অফ 3 ম্যাঙ্গোস এটা কি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস অফ 4, সেটাই তো বলেছে যে 3খানা ম্যাঙ্গো সোল করেছে তোমার 4খানা ম্যাঙ্গোর যা কস্ট প্রাইস সেই প্রাইসে। তাহলে এসপি অফ 3 ইকুয়াল টু তোমার সিপি অফ 4। তাহলে এখান থেকেই তুমি এসপি আর সিপির মধ্যে রেশিওটা পেয়ে যাবে কত, 4/3। এখান থেকেই দেখো এসপি আর সিপির মধ্যে রেশিওটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে দেখো, তার মানে তোমার সেলিং প্রাইস যদি 4 হয়, সেখানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 3। সেলিং প্রাইস 4 হলে কস্ট প্রাইস 3। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে প্রফিট কত হয়েছে, প্রফিট 1 হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, একটু আগেই বললাম, প্রফিট বাই সিপি ইন্টু 100, দেন 1/সিপি কত, 3 ইন্টু 100, তো হয়ে যাচ্ছে তোমার 33.13%। 33.13%, দেন অপশান সি হয়ে গেল অ্যান্সার। তাহলে অবশ্যই তোমরা সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করে করবে, কিন্তু ফার্স্ট প্রসেসটাও তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে রাখতে হবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে যে দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:2, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে যা যা ইনফরমেশন দিয়েছে তুমি আগে লিখে নাও, সব থেকে ভালো হবে, ঠিক আছে। তো ইনকাম কি বলে দিয়েছে দেখো, এ আর বি এর মধ্যে ইনকামের রেশিও কত বলে দিয়েছে তোমার, 3:2 বলে দিয়েছে। অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও 5:3, ওকে। তো এক্সপেন্ডিচারের রেশিওটা কত বলে দিয়েছে, 5:3 বলে দিয়েছে। বলছে যে ইফ ইচ সেভস ₹1000, প্রত্যেকে যদি 1000 টাকা করে সেভ করে, তাহলে বি এর ইনকাম কত বার করতে দিয়েছে, ওকে। তো সেভিংস আমরা কি জানি, সেভিংস আমরা কি জানি, ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা আমরা মাইনাস করব। ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলেই সেভিংস বেরিয়ে যাবে। তো এখানে দেখো দুজনেই কিন্তু 1000 টাকা করে সেভ করেছে, তাই না। তো দেখো একটা জিনিস ভালো করে, এই দিকটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1, আর এই দিকে ডিফারেন্স হয়ে যাচ্ছে 2, তাও হচ্ছে না। দেখো এক্সপেন্ডিচারটা বেশি, ইনকামটা তোমার কম আছে, এক্সপেন্ডিচারটা বেশি, ইনকামটা কম আছে, এবং দুজনেই 1000 টাকা করে সেভ করেছে, আর এখানে দুটো ডিফারেন্স আলাদা বেরোচ্ছে। তাহলে হবে না, দুটোর ডিফারেন্স, এই দিকের ডিফারেন্স আর এদের ডিফারেন্স, মানে এর সেভিংস আর এর সেভিংস ইকুয়াল করতে হবে আমাদেরকে, তবেই না আমরা করতে পারবো, কারণ বলেই দিয়েছে এখানে যে প্রত্যেকে 1000 টাকা করে সেভ করে, তাই তো। তাহলে যদি তোমার ইকুয়াল থাকতো তাহলে হতো, তাও ইনকামটা কিন্তু বেশি থাকতে হবে এক্সপেন্ডিচারের থেকে। এখানে ইনকামটাও কম আছে, আবার এক্সপেন্ডিচার আর ইনকামের দুদিকের যে রেশিও, মানে দুজনের ক্ষেত্রে যে ডিফারেন্সটা, সেটাও আনইকুয়াল। তাহলে কি করব, আমরা ইকুয়াল করে নেব। ইকুয়াল যদি না থাকে, তাই ইকুয়াল করে নেওয়ার প্রসেসটা হয়ে যাচ্ছে, এদের যেটা ডিফারেন্স
2 সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব এই দুটোকে, ওপরের দুটোকে, আর ওপরের যা ডিফারেন্স 1 সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব এই দুটোকে। তাহলেই কিন্তু তোমার এই দুটো দিকের যে ডিফারেন্স আমাদের ইকুয়াল পাওয়ার কথা সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো দেখো এদের ডিফারেন্স দিয়ে আমরা যদি এগুলোকে মাল্টিপ্লাই করি তখন তোমার রেশিওটা কি দাঁড়াবে, 2 দিয়ে দেখো 3 দুগুণে 6:4 হয়ে গেল। আর এদের ডিফারেন্স কত 1, তাহলে 1 দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করলে তোমার 5:3 হবে। তাহলে এখন কিন্তু আমরা ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও এটাই নিয়ে নেবো, বোঝা গেল? তাহলে দেখো এদের মাঝে তোমার ডিফারেন্স 1, এইটারও ডিফারেন্স 1 চলে এলো এবং ইনকামটাও কিন্তু বড় চলে এসেছে। ইনকাম তো বেশি হতে হবে না এক্সপেন্ডিচারের থেকে, তবে না আমরা মাইনাস করব। এক্সপেন্ডিচার থেকে তো আর ইনকাম মাইনাস করতে পারি না। বোঝা গেল ব্যাপারটা? ভালো করে বুঝে নাও যে আমাদেরকে প্রথমত ইনকাম বেশি থাকতে হবে আর এক্সপেন্ডিচার কম থাকতে হবে, এবং যেহেতু বলে দিয়েছে যে দুজনেই 1000 টাকা করে সেভ করে, দুজনেই ইকুয়াল সেভিংস, সেই কারণে এদের যে সেভিংস মানে এর সেভিংস আর বি এর সেভিংস কিন্তু ইকুয়াল হতে হবে। কিন্তু এখানে যেটা ছিল সেখানে ইকুয়াল ছিল না, তাই ইকুয়াল আমরা করে নিলাম। কি, এই ডিফারেন্সটা দিয়ে ওপরেরগুলোকে মাল্টিপ্লাই করলাম, ওপরের ডিফারেন্সটা দিয়ে নিচেরগুলোকে মাল্টিপ্লাই করলাম, দেন ইকুয়াল চলে এলো। কত করে এলো? 1 করে। তাহলে এই যে 1 এলো, এই 1 মানেই তো 1000, এই 1 মানেই 1000 বলে দিয়েছে, দুজনেই 1000 টাকা করে সেভ করে। বার করতে দিয়েছে বি এর ইনকাম কত, তো বি এর ইনকাম কত, বি এর ইনকাম 4। এইগুলো কিন্তু আর দেখবো না তখন কিন্তু এই জিনিসটাই আমরা দেখবো, এই যে নিউ রেশিওগুলো আমরা পেয়েছিলাম সেই রেশিও ধরেই কিন্তু ক্যালকুলেশন করবো। ওকে, তাহলে 1 মানে যদি তোমার 1000 হয়, দেন 4 মানে কত, 4 মানে হয়ে যাচ্ছে তোমার 4000। তাহলে বি এর ইনকাম কত, 4000। তোমাকে যা বের করতে দেবে তুমি তাই বের করে নিতে পারবে। যদি তোমাকে এর ইনকাম বের করতে দিত দেন হয়ে যেত 6000। ওকে, তো হয়ে যাচ্ছে কি অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট অঙ্ক। কি বলছে যে দ্য স্যালারি অফ অনুপ ইজ 30% মোর দ্যান দ্যাট অফ বরুণ। অনুপের স্যালারি বরুণের থেকে 30% বেশি। ফাইন্ড হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য স্যালারি অফ বরুণ লেস দ্যান দ্যাট অফ অনুপ। ঠিক আছে, তাহলে বলছে যে বরুণের স্যালারি অনুপের থেকে কত পার্সেন্ট কম আমাদের বার করতে হবে। খুব কমন একটা অঙ্ক আর খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অবশ্যই আমরা রেশিও মেথডে করব। তো দেখে নাও কি বলে দিয়েছে, অনুপ আর বরুণ, অনুপ আর বরুণের মধ্যে রেশিওটা আমরা নিয়ে নেবো, ইনকামের রেশিওটা। কি বলে দিয়েছে, অনুপ 30% বেশি ইনকাম করছে কার থেকে, বরুণের থেকে। তাহলে বরুণের ইনকাম যদি তোমার 100 হয়, তাহলে অনুপের ইনকাম কত, 130 হয়ে যাবে। ঠিক আছে, কারণ অনুপ বেশি ইনকাম করছে, 30% বেশি বরুণের থেকে, তো তুমি বরুণটাকে 100 ধরে নাও, তাহলে অনুপ কত হবে, অবভিয়াসলি তোমার 130। এবারে তুমি কাটাকুটি করে নাও, তো তোমার কত হচ্ছে 13:10, 13:10 হয়ে যাচ্ছে অনুপ আর বরুণের মধ্যে ইনকামের রেশিও। এবারে বলে দিয়েছে যে বরুণ অনুপের থেকে কত পার্সেন্ট কম পাই বের করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে বরুণ অনুপের থেকে কতটা কম পায়, 3 কম পাচ্ছে, বরুণ কম পাচ্ছে অনুপের থেকে 3, তাই তো? তাহলে এইটা কত পার্সেন্ট বের করতে হবে, তাহলে 3 কম পাচ্ছে। এবারে অনুপের স্যালারিটা কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, মনে রাখবে যেটা রেজাল্ট সেটা ওপরে, আর যার সাথে কম্পেয়ার করা হবে সেইটার ভ্যালুটা কিন্তু আমরা ডিনোমিনেটারে বসাবো। তাহলে বরুণের স্যালারি এখানে কম্পেয়ার করা হচ্ছে যে বরুণ কম পাচ্ছে দেন কার সাথে, অনুপের স্যালারির সাথে। তাহলে 3 বাই তোমার 13 ইন্টু 100 এত পার্সেন্ট। তো এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1/13 মানে আমরা কত জানি, তোমার 7.913%। 7.913% মানে 7.69%। তো এখানে আছে তোমার 3/13, এখানে আছে কত, 3/13 আছে, তো 3/13 মানে তুমি এটার সাথে 3 গুণ করে দাও, তো তোমার কত হয়ে যাবে 23.07%। তো 23.07% অপশান সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো একদম যেন ব্যাপারটা গুলিয়ে না যায়, মনে রাখবে যে যেইটা রেজাল্ট হচ্ছে মানে কতটা স্যালারি বেশি বা কতটা স্যালারি কম সেটা আমরা নিউমারেটরে বসাবো, আর যার সাথে কম্পেয়ার করা হচ্ছে তার স্যালারিটা আমরা ডিনোমিনেটরে বসাবো। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে যে এটাও তোমার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। বলছে এ প্রফিট অফ 25% ইজ মেড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹30। ঠিক আছে, তাহলে কি 25% প্রফিট পেয়ে গেছে, একটা আর্টিকেল সেল করেছে কততে, 30 টাকাতে সেল করেছে। ইফ দ্য আর্টিকেল ওয়াজ সোল্ড ফর ₹33.60 দেন দ্য প্রফিট উড হ্যাভ বিন।
তাহলে বলছে যে যদি তোমার আর্টিকেলটা 33.60 রুপিজে সেল করা হতো তাহলে প্রফিট কত হতো বের করতে দিয়েছে। তো ফার্স্টে হয়ে যাচ্ছে, দেখো এখানে তোমাকে দুটো কেস দিয়ে দিয়েছে। ফার্স্ট কেসের ক্ষেত্রে তোমাকে কি বলে দিয়েছে, প্রফিটটা কত পার্সেন্ট বলে দিয়েছে, 25% প্রফিট তোমাকে বলে দিয়েছে। আর কি দিয়েছে, সেলিং প্রাইস, তাই তো, এসপি। তো এসপিটা কত বলে দিয়েছে, 30 এসপি বলে দিয়েছে। আর সেকেন্ডে তোমাকে বার করতে দিয়েছে যে যদি ওটা 33 টাকা 60তে যদি বিক্রি করে তাহলে সেখানে তোমার প্রফিট কত হবে বের করতে দিয়েছে। তো দেখো এই জায়গা থেকে প্রথমত আমাদেরকে সিপিটা বের করে নিতে হবে, কস্ট প্রাইসটা। ওকে, তো সিপি বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো। কি, এখানে তোমাকে প্রফিট দিয়েছে, দেন 100 প্লাস প্রফিট পার্সেন্ট যেটা আছে সেটা ইন্টু তোমার এসপি, এভাবে বের করতে পারো। আদারওয়াইজ রেশিও মেথডে করতে পারো। তো 25% মানে কি, 25% মানে তোমার 1/4। তুমি যেটা তোমার প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যেটা থাকবে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নাও। তো 25% মানে হয়ে যাচ্ছে 1/4। তো ফ্র্যাকশানে কনভার্ট করার পর ডিনোমিনেটারে যেটা পাবো সেটা অলওয়েজ তোমার সিপি, কারণ আমি বারবার করিয়েছি এই জিনিসটা যে প্রফিট বা লস বা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট অলওয়েজ কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করা হয়, যদি তোমার অঙ্কে মেনশন করা না থাকে। কিছু কিছু অঙ্কে মেনশন করা থাকে যেখানে আমরা ওগুলো এসপির ওপরে ক্যালকুলেট করবো। ওকে, তো তোমার তার মানে 4 যদি কস্ট প্রাইস হয়, ওপরে যেটা সেটা হয়ে যাচ্ছে প্রফিট, তাহলে প্রফিট হয়েছে তোমার 1, তাহলে এখান থেকে অবশ্যই সেলিং প্রাইসটা কত, প্রফিট হয়েছে মানে অবশ্যই তোমার এসপিটা সিপির থেকে বেশি হবে। কত বেশি হবে, 1 বেশি হবে, দেন এটা 5। এবারে 5 মানেই তোমার 30 বলে দিয়েছে, তাহলে 1 মানে হয়ে যাচ্ছে 6, তাহলে তোমার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 4, তাহলে 4 মানে কত, 4 মানে হয়ে যাচ্ছে 24। তাহলে কস্ট প্রাইস আমরা কত, 24 পেয়ে গেলাম। এবারে দেখো সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা তোমার এসপি 1 ছিল, এটা আমাদের এসপি 1 ছিল। তো এসপি 2 সেকেন্ড কেসের ক্ষেত্রে কত বলে দিয়েছে, 33.60 রুপিস বলে দিয়েছে এসপি 2। তাহলে তোমার প্রফিট কত বের করতে দিয়েছে, তো অবশ্যই বের করে নাও। তো কোনো সমস্যা তো নেই না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে কত হয়ে যাচ্ছে তোমার 9.60, ঠিক আছে। তো 9.60 হয়ে যাচ্ছে এখানে প্রফিট। ওকে, তো এই যদি তোমার প্রফিট হয়, এখানে তোমাকে প্রফিট পার্সেন্ট বের করতে দিয়েছে। তো প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট বাই সিপি। তো সিপি কত, সিপি হয়ে যাচ্ছে 24 ইন্টু 100, ঠিক আছে। পয়েন্ট এখানে তুলে দাও, দুটো জিরো কেটে দাও। আচ্ছা, 24 দিয়ে এটা করে নাও, তো তোমার কত হয়ে যাবে, 40, ঠিক আছে। তার মানে 40%। তো 40% হয়ে যাচ্ছে প্রফিট, দেন এখানে অপশান সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই অবধিই করালাম। তো আজকের ক্লাসটা করতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর WBCS স্ক্যানারের তোমরা বাকি অঙ্কগুলো চাও কিনা সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হলো, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো তোমাদের চেনা জানা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের প্রত্যেকের সাথে তোমরা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো, লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে বলো। আর যারা নতুন আজকে আমাদের চ্যানেলে এলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ওকে।